আপনার কাছে যদি পিডিএফ ফাইল থাকে তাহলে স্যার আমাদের দিতে পারেন। Okay, assalamu alaikum. Welcome to today's class. This is the third class of corporate finance. So in last class already we discussed about the financial statements and components of financial statements, that is assets, liabilities, and assets equal to liabilities and owner's equity already you know. So this is the accounting equation, and we already done some short mathematical problems. So how to calculate the owner's equity from a balance sheet, or how can we find out the debt portion of the balance sheet. So এগুলি আমরা গত ক্লাসে আলাপ করেছি, সবাই স্যার ছিলেন তো? সাউন্ডটা কি একটু বাড়ানো যায় স্যার? আচ্ছা, ঠিক আছে এবারে আমার শুনতে এখান থেকে পাচ্ছেন? স্যার বোঝা যায় স্যার, ঠিকই আছে স্যার। আমাদের স্যার আমাদের Okay. তো আপনার কাছে মনে একটু প্রবলেম হতে পারে স্যার। ওকে, এবার শুনতে পাচ্ছেন? জি স্যার শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, ঠিক আছে। তো আমরা লাস্ট ক্লাসে ম্যাথমেটিক্যালের কিছু বিষয় করেছিলাম। ম্যাথের মধ্যে একটি শর্ট ম্যাথ করেছি, তাই না? জি স্যার। স্যার ম্যাথ তো করি নাই স্যার। ম্যাথ করিনি? না করানো হয়েছে, হ্যাঁ হ্যাঁ, একটা শর্ট একটা ম্যাথ করলাম না? ওয়ার্কিং ক্যাপিটাল বের করলো না? জি জি জি, ওইটার কথাই বলছি। জি স্যার। ছিলেন না আপনি গত ক্লাসে? জি স্যার, জি স্যার। জি, সবাই তো আবার সবাই করে আবার দেখাইলেন না, কামরুল সাহেব দেখাইলো, উনি তো আজকে দেখতে পাচ্ছি না ওনাকে। ছোট একটা ম্যাথ স্যার, ছোট একটা ম্যাথ। জি জি। So basically it was the math based on balance sheet. Balance sheet is important financial statements, already you know. So what are the components of balance sheet? একদিকে অ্যাসেট থাকে আর একদিকে লায়াবিলিটিস এন্ড ইকুইটিস থাকে, এবং দুই দিক সমান হতে হয়, দ্যাট ইজ দ্য অ্যাকাউন্টিং ইকুয়েশন। সবাই তো জানেন এটা, তাই না? জি স্যার। এবং দুই দিক সমান যদি না হয় সেক্ষেত্রে কি সমস্যা অ্যারাইজ করতে পারে? সমান না হওয়ার কোনো কারণ নাই, শুধু একটাই কারণ, একটাই রিজন হতে পারে, সেটা হলো ব্যাংক্রাপসির দিকে যদি কোম্পানি যায়। দ্যাট মিনস দ্য লায়াবিলিটি বিকাম গ্রেটার দ্যান অ্যাসেটস। তার মানে কোম্পানির যে টোটাল ফাইন্যান্সিং, এই ফাইন্যান্সিং এবং তার যে ইনভেস্টমেন্ট, টোটাল অ্যাসেটস, এই অ্যাসেটের পরিমাণ বা এর ভ্যালু যখন কমে যায় এবং লায়াবিলিটি যখন বেড়ে যায়, তার মানে অ্যাকাউন্টিং ইকুয়েশন তো তখন আর মিলবে না। আর এরকমই একটা ক্যাশ ক্রাঞ্চ বা একটা ক্রাইসিস তৈরি হলে আলটিমেটলি দ্য কোম্পানি ইজ গোয়িং টু শাট ডাউন। তো ওরকমই একটা সিচুয়েশন হতে পারে যেখানে অ্যাসেট লায়াবিলিটি মিলে না। তো আমাদের এই ব্যালেন্স শিট সম্পর্কে একটু আপনাদের যে বিষয়টা জানা জরুরি, যে এরকমের সিচুয়েশনে যখন অ্যাসেট লায়াবিলিটি মিলে না তখন কোম্পানিগুলি কি কি করে থাকে। একটা তো আমরা জানি আলটিমেট পরিণতি ব্যাংক্রাপসি। তো এখান থেকে রেস্কিউ করার জন্য দেয়ার আর সাম প্ল্যান, যেটাকে বলা হয় ক্যাপিটাল রিস্ট্রাকচারিং প্ল্যান। এবং এই রিস্ট্রাকচারিং হতে পারে অনলি উইদিন দ্য ডেটের মধ্যে রিস্ট্রাকচারিং। আর ক্যাপিটাল রিস্ট্রাকচারিং বলতে ডেট বাড়ানো অথবা ডেট কমানো, ইকুইটি বাড়ানো অথবা ইকুইটি কমানো, আর উইদিন দ্য ক্যাপিটাল স্ট্রাকচার, এটা একটা রিস্ট্রাকচারিং হতে পারে। যে আমাদের হয়তো এখন 40% ডেট আর 60% ইকুইটি, তো কোম্পানি চিন্তা করলো যে না, আমরা এখানে একটা রেশিওতে চেঞ্জ নিয়ে আসবো, 50-50 করবো, অথবা ডেটের পরিমাণ বাড়বে, লোন বেশি নিব, শেয়ারের পরিমাণ কম থাকবে। তো এগুলি হলো রিস্ট্রাকচারিং প্ল্যান। তারপরে উইদিন দ্য ডেট রিস্ট্রাকচারিং যদি হয়, সেক্ষেত্রে কি হয় যে আমরা দেখি যে অনেক সময় অনেক কোম্পানির ব্যাংকিং অ্যান্ড নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন বিভিন্ন জায়গা থেকে অনেক লোন থাকে, এবং সেক্ষেত্রে কোম্পানিগুলি অনেক এখন রিসেন্টলি অনেকে চিন্তা করছে যে নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন থেকে লোন নিলে তাদের রেট তো বেশি, আর ব্যাংক তো এখন 9 and 6 এই রেটে চলে আসছে, তাই না? তো যারা আগে এনবিএফআই বা নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন থেকে লোন নিয়েছে, তারা তো 10%, 11%, 13% এরকমের রেটে লোন নিয়েছে। তো এখন ব্যাংকগুলি যেহেতু 9% অফার করছে, তো ওই লোনগুলি কন্টিনিউ করাটা তাদের জন্য ভায়াবল না, তাদের জন্য প্রফিটেবল না। সেক্ষেত্রে দে ক্যান থিঙ্ক রিস্ট্রাকচারিং, এবং এই রিস্ট্রাকচারিংটা হলো ডেট রিস্ট্রাকচারিং। এবং রিসেন্ট টাইমে আপনারা জানেন অনেকে যে, বা আব্দুল্লাহ সাহেব আরো ভালো জানবেন, নাভানা গ্রুপ ইজ মেকিং দ্য ডেট রিস্ট্রাকচারিং, শুনেছেন না? জি স্যার, হ্যাঁ ডেট রিস্ট্রাকচারিং আমাদের। ডেট রিস্ট্রাকচারিং কি? এটা কিন্তু কর্পোরেট ফাইন্যান্সেরই একটা বিষয়। তো এটা এ সম্পর্কে শুনেছেন? ডু ইউ হ্যাভ এনি আইডিয়া? না স্যার, এরকম না,
মানে কি স্যার আমার কোম্পানির ব্যাপারটা না? জি জি, নাভানা গ্রুপের। না আমরা স্যার যেটা শুনেছি আমাদের তো অনেক অনেক প্রায় 6,000 কোটি টাকা মনে হয় আমাদের একটা 5,000, এই 4,500 সামথিং এরকম, হ্যাঁ তো 4,500। ওটা স্যার আমরা যেটা শুনি আর কি আমাদের জায়গা থেকে আহ, আমরা স্যার গভর্নমেন্ট ব্যাংকগুলোকে এটা মানে হ্যান্ড ওভার টেক ওভার এরকম একটা ব্যাপার ছিল আর কি। তো এখন লাস্টে যেটা শুনলাম আমি আজকের যে ঘটনা, দুইটা মনে হয় স্যার গভর্নমেন্ট ব্যাংক, দুইটা প্রাইভেট ব্যাংক আমাদেরকে 1,200 কোটি টাকা 1,250 কোটি টাকা দিবে আর কি। তার মধ্যে 500 কোটি টাকা প্রথম ইনস্টলমেন্টে দিবে। এটা আহ, অনেকটা পাশে গেছে, হয়তো খুব শীঘ্রই এই মাসের মধ্যে হয়তো মানে আমরা পেয়ে যাব আর কি। হ্যাঁ, জি জি। আর বাকিটা আহ, পরবর্তীতে দিবে আর কি, এরকম আমরা স্যার শুনতে পাচ্ছি আমাদের জায়গা থেকে। আমরা স্যার কারণ হ্যাঁ, আমরা তো আসলে হয়ে গেছি হ্যাঁ, সেটা তো কোম্পানির আপনি এমপ্লয়ি হিসেবে হয়তো ইন্টারনালি শুনেছেন, কিন্তু হুম, থিওরিটিক্যাল বিষয়টা আমরা একটু আলাপ করি। বিষয়টা হলো যে ডেট রিস্ট্রাকচারিং। তো হুম, ডেট রিস্ট্রাকচারিংটা হলো মানে এক্সাম্পল হিসেবে আসছে যেহেতু রিসেন্ট টাইমে নাভানা গ্রুপ, এই কারণে বললাম আর কি। তো নাভানা গ্রুপের এটি তো আসলে কয়েক বছর আগের এই কেস। তো এটি 2018-এ এটা বাংলাদেশ ব্যাংকে বা ফাইন্যান্স মিনিস্টারের সাথে কথা হয়েছে তাদের, যে এটা অ্যাপ্লাই করেছে রিস্ট্রাকচারিং এর জন্য। তো সেটা অ্যাপ্রুভাল হয়েছে, পরে তারা সামনে আগাচ্ছে। তো বিষয়টা হলো নাভানা গ্রুপের প্রায় 4,503 এরকমের একটা অ্যামাউন্ট, এত কোটি টাকা হলো তাদের লোন। এই লোনগুলি হলো ব্যাংক এবং নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, মানে 31টা ব্যাংক এবং 22 নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের কাছে এই লোনগুলি রয়েছে। 700 কোটি টাকা আছে তার এনবিএফআই এর কাছে। তো এই যে লোনগুলি এবং রিসেন্ট টাইমে এই ইন্টারেস্টের যে তাদের বার্ডেন, এটা বিয়ার করা তাদের অনেক ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, এবং তারা ক্যাশ ক্রাইসিসের মধ্যে আছে, ক্রেডিট ক্যাশ ক্রাঞ্চ যেটাকে বলা হয়। এবং এই কারণে তাদের যে ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্টটাও অনেক উইক হয়ে গেছে, যে তারা ডে টু ডে অ্যাক্টিভিটিস পারপাসে যে খরচগুলি হয় এগুলি মেনটেন করাটাও তাদের জন্য অনেকটা ডিফিকাল্ট হয়ে গেছে, তারা চলতে পারছে না। তো যেহেতু গভর্নমেন্ট এখানে তাদেরকে অ্যাপ্রুভাল দিয়েছে যে এদের ডেট রিস্ট্রাকচারিং এর, তো এই কারণে গভর্নমেন্টের আমরা জানি যে ন্যাশনালাইজড যে 4টি ব্যাংক, এই 4টি ব্যাংক 500 কোটি টাকা দিবে ওয়ার্কিং ক্যাপিটাল লোন পারপাস। এই লোনটি তো অলরেডি আব্দুল্লাহ সাহেব বলেছেন যে অলরেডি প্রসেসিং শুরু হয়েছে, এবং উইদিন ফিউ ডেজ যে ফার্স্ট ইনস্টলমেন্টে 500 কোটি টাকা দিবে হলো এই 4টি ব্যাংক এই এদেরকে, নাভানা গ্রুপকে, তাদের ওয়ার্কিং ক্যাপিটাল সাপোর্ট হিসেবে, যে তারা যাতে ডে টু ডে অ্যাক্টিভিটিস তো বুঝেন, আমরা এর আগেও আলাপ করেছি যে ওয়ার্কিং ক্যাপিটাল ইজ দ্য ওয়ার্কিং ক্যাপিটাল কি, দ্য কারেন্ট অ্যাসেটস এন্ড কারেন্ট লায়াবিলিটিস, ডিফারেন্স বিটুইন কারেন্ট অ্যাসেটস এন্ড কারেন্ট লায়াবিলিটিস। তার মানে এর মধ্যে এগুলি ম্যানেজ করার জন্য ডে টু ডে পারপাসে যে তাদের খরচগুলি হয় সেগুলিকে ম্যানেজ করার জন্য এই ফাইন্যান্সিংটা করা হচ্ছে। এটা হলো একটা দিক। সেকেন্ডলি, রিস্ট্রাকচারিং এর মধ্যে আরেকটি হলো যে এনবিএফআই যে 700 কোটি টাকা লোন আছে তাদের কাছে, নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের কাছে নাভানা গ্রুপের 700 কোটি টাকা লোন আছে। এই লোনগুলি তাদের জন্য বিয়ার করা আরো বেশি ডিফিকাল্ট, বার্ডেন হয়ে গেছে, কারণ ব্যাংকের রেট কম আর তাদেরকে দিতে হচ্ছে এখন 11%। এই 11%, 13% এরকম যদি দিতে হয়, ব্যাংক থেকে লোন নিলে তো সে 9%ই নিতে পারে। তো সেক্ষেত্রে এটা আরো এক্সট্রা বার্ডেন হয়ে গেছে। এই কারণে এই প্ল্যানের মধ্যে আছে সেটি হলো যে এই 700 কোটি টাকা এটি এই ব্যাংকগুলি নিয়ে নেবে। তার মানে এই গভর্নমেন্টের এই ব্যাংকগুলি ওই লোনগুলি নিয়ে নেবে, এবং আর 31টা ব্যাংকের কাছে তো আগের লোন আছেই। তার মানে টোটাল লোনগুলি যাবে এখন কমার্শিয়াল ব্যাংকের কাছে, এবং এনবিএফআই এর কাছে আর কোনো লোন নাভানা গ্রুপের থাকবে না। তার মানে এই যে রিস্ট্রাকচারিংটা হলো উইদিন দ্য ডেট রিস্ট্রাকচারিং। তার মানে তাদের ডেটের মধ্যে কি কি ছিল, ব্যাংক লোন উইথ 31 ব্যাংক এন্ড 22 এনবিএফআই। তো এখন সেটা চেঞ্জ করে তারা টোটালটা কি, এই 31 ব্যাংক তো থাকছে, সাথে আরো 4টি ব্যাংক যোগ হচ্ছে, যে এরা মিলে হলো এই সাপোর্টটা এই নাভানা গ্রুপকে দিবে, এবং ওই লোনগুলি এই কমার্শিয়াল ব্যাংক বা সরকারি ব্যাংকগুলি পেমেন্ট করে দিবে এনবিএফআই এর কে, এবং নাভানা গ্রুপের সাথে শুধু ব্যাংকের ডিল থাকবে। এটা হলো একটি রিস্ট্রাকচারিং প্ল্যান, এবং এই প্ল্যানটি করা হয়েছে তাদেরকে সেভ করার জন্য, যেহেতু এটি একটি বাংলাদেশের অনেক বড় গ্রুপ, এবং এটা রিসেন্ট টাইমে দে আর ফেসিং ক্রেডিট ক্রাঞ্চ।
ক্যাশ ক্রাঞ্চ, এই কারণে এটাকে সেভ করার জন্য এই প্ল্যানটি নেওয়া হয়েছে। তো আশা করা যায় এই প্ল্যানের মাধ্যমে তারা আরো ক্রাইসিস মোকাবেলা করতে পারবে। তো এখানে আমাদের দুইটি বিষয় শিক্ষণীয়, সেটি হলো যে ক্যাপিটাল রিস্ট্রাকচারিং বা এই যে ডেট রিস্ট্রাকচারিং এটি কেন করা হয়। তো আশা করি এটি সবার কাছে স্পষ্ট যে এরকমেরই সিচুয়েশনে যখন কোম্পানিগুলি বিভিন্ন ক্যাশ ক্রাইসিসের মধ্যে পড়ে তখন এই কাজগুলি তারা করে থাকে, এটি একটি বিষয়। আর সেকেন্ডলি যে ইন্টারেস্টের একটি বিষয় থাকে, যেটাকে কোম্পানির পয়েন্ট অফ ভিউ থেকে কস্ট অফ ফাইন্যান্সিং বা কস্ট অফ ক্যাপিটাল, এই কস্ট অফ ক্যাপিটাল যখন বেশি থাকে কম্পেয়ার টু রিকোয়ার্ড রেট অফ রিটার্ন। তো আপনারা জানেন যে ব্যাংকের ক্ষেত্রে যেটিকে বলা হয় স্প্রেড, যারা ব্যাংকে আছেন শুনেছেন না স্প্রেড? জি স্যার। তার মানে আমরা লোন দিয়ে কি পাচ্ছি আর যারা ডিপোজিটর আছে তাদেরকে কত দিচ্ছি, তো যেটা হলো 9% and 6%, তাহলে স্প্রেড কত হয়? 3%। 3%। থিওরিটিক্যালি, প্র্যাকটিক্যালি দেখলাম ব্যাংকের বোধহয় 2.75 বা 2.25 এরকমের থাকে আর কি। জি স্যার। তো যাই হোক, এটা হলো স্প্রেড। এবং এই স্প্রেড এটি আরেকটি দিক যে ব্যাংকগুলি যদি এই নাভানা গ্রুপকে ফাইন্যান্স করে সেক্ষেত্রে তাদেরই উপকার হবে, কারণ তারা ওই নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনকে অনেক বেশি রেটে পেমেন্ট করতে হতো, সেই জায়গাটা থেকে তারা মুক্তি পাবে। তো এরকমের যখন কস্ট অফ ক্যাপিটালের পয়েন্ট অফ ভিউ আসে বা এরকমের বিষয় আসে যে আমরা এই কস্ট অফ ক্যাপিটাল কিভাবে ফেস করব, এত পেমেন্ট আমরা কিভাবে করব, তখন কোম্পানিগুলি এই ধরনের ডিসিশন নিয়ে থাকে যে ডেট রিস্ট্রাকচারিং বা ক্যাপিটাল রিস্ট্রাকচারিং প্ল্যান। তো এখানে এটা রিস্ট্রাকচারিং এর মাধ্যমে তাদের ব্যালেন্স শিটের মধ্যে যে টোটাল অ্যামাউন্ট অ্যাসেটস এন্ড লায়াবিলিটি সেটি কিন্তু চেঞ্জ হবে না, অ্যামাউন্ট উইল বি সেম, শুধু তাদের যে সোর্স গুলি ছিল সেই সোর্সের মধ্যে একটি চেঞ্জ আসবে। তার মানে অ্যাসেট যদি 100 টাকা থাকে, লায়াবিলিটি যদি 100 টাকা থাকে, সেটা ঠিক আছে, কিন্তু 100 টাকার লায়াবিলিটি কার কাছ থেকে ছিল সেখানে সোর্সের মধ্যে একটা চেঞ্জ আসছে। ইউ গট দি পয়েন্ট? জি স্যার। তো আমরা গত ক্লাসে অ্যাসেট লায়াবিলিটি থেকে যে বিষয়টি জেনেছিলাম যে কিভাবে ডেট পোরশন বের করা যায় সেটি দেখেছিলাম, তারপরে অ্যামাউন্ট অফ ইকুইটি কিভাবে বের করে সেটিও শিখেছিলাম। তো আজকে আমরা ফার্দার যে ডিসকাশনে যাব সেটা হলো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস এন্ড ফাইন্যান্সিয়াল মডেলস, এই চ্যাপ্টারে, এটি বইয়ের 3rd চ্যাপ্টার। তো এ সম্পর্কে অলরেডি আপনাদের কিছু আইডিয়া থাকার কথা, যেহেতু ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট করেছেন আপনারা, তারপরে মেজরের অন্যান্য কোর্স করেছেন। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস সম্পর্কে সার্টেনলি ইউ শুড হ্যাভ সাম আইডিয়াস। তো আমরা এখানে এটা ডিটেইলসে কিছু আলাপ করব যে হোয়াট ইজ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস। এর আগেও আপনাদেরকে একটু শেয়ার করেছিলাম যে এজিএম এর মধ্যে যে কোম্পানিগুলি তাদের রিপোর্ট পাবলিশ করে তার মধ্যে একটি পার্ট থাকে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস, মনে আছে? তো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস বলতে আমরা মূলত কি বুঝি? ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তো আমরা বুঝি যে ইট ইনক্লুডস 4 স্টেটমেন্টস, and that is the balance sheet, income statement, then cash flow statement and statement of the owner's equity, তাই না? এগুলো তো আমাদের জানা আছে। তো এখন এই স্টেটমেন্ট গুলিকে অ্যানালাইসিস করা, তার মানে অ্যানালাইসিস বলতে কি? রিভিউইং এন্ড অ্যানালাইজিং, এটাকে পুরোটাকে রিভিউ করা এবং বিভিন্ন কম্পোনেন্টস কে অ্যানালাইসিস করে দেখা এবং তার উপরে বেস করে ফার্দার ডিসিশন নেওয়া, দ্যাট ইজ দ্য অবজেক্টিভ অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস। তার মানে অ্যানালাইসিস বলতে আমরা তো সবাই বুঝি যে এটাকে কি করব, স্টেটমেন্ট গুলিকে রিভিউ করব, গো থ্রু করব এবং এর বিভিন্ন পার্টস, এর যে রেজাল্ট গুলি আছে সেগুলিকে ফার্দার ইনভেস্টিগেট করে টেকিং ইম্পর্টেন্ট ডিসিশন সো দ্যাট দ্য কোম্পানি বিকাম মোর ইফেক্টিভ and profit maximization or wealth maximization objective, and that can be achieved ultimately. তো সেটাকে মাথায় রেখে স্টেটমেন্ট অ্যানালাইসিস করা হয়। এবং স্টেটমেন্ট অ্যানালাইসিসের মধ্যে যেটি সবচেয়ে বেশি পরিচিত আপনারা জানেন সেটি হলো রেশিও অ্যানালাইসিস। এবং রেশিও অ্যানালাইসিস আপনাদের সবার পরিচিত, এটি নতুন কোনো বিষয় না। তো এই কারণে ওটা আমরা ডিটেইলসে যাব না, যেহেতু আপনাদের এটি জানা।
শুধু একটা বিষয় আমরা ফোকাস করব এখানে, সেটি হলো ডুপন্ট অ্যানালাইসিস। রেশিও অ্যানালাইসিসেরই একটা পার্ট, এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো রেশিও গুলি আপনারা সবাই জানেন, কয়েকটা রেশিওর নাম বলেন তো। জি স্যার, কারেন্ট রেশিও স্যার, জি, কারেন্ট তারপর অ্যাসেট ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটিস। জি, তারপর ডেপ্ট ইকুইটি রেশিও আছে স্যার। স্যার এগুলো পড়েছি সবগুলাই, এবং প্র্যাকটিক্যালে অনেক সময় ব্যাংকে করা হয়। রাইট। তো এখন এটা একটা ইম্পর্টেন্ট বিষয়, এবং রেশিও অ্যানালাইসিস তো অন্যান্য কোর্সে আপনারা পড়েছেন। এর মধ্যে একটা রেশিও আমরা বেশি ফোকাস করব, যেটি একটু ইন ডেপথে দেখব, সেটিকে আমরা বললাম ডুপন্ট অ্যানালাইসিস। যাদের বই আছে তারা বের করেন, এই চ্যাপ্টারের মধ্যেই আছে, আমিও শো করব এখানে। এখানে এক নজরে রেশিওগুলি দেয়া আছে, আপনারা জানেন। এই রেশিওগুলি একটু নামগুলি দেখে নেন, যেহেতু সবারই জানা আছে। তো লিকুইডিটি রেশিওর মধ্যে কারেন্ট রেশিও, কুইক রেশিও, ক্যাশ রেশিও, এগুলিকে এক কথায় বলা হয় লিকুইডিটি রেশিও। কারণ কি? কারণ এই রেশিওগুলি থেকে আমরা বুঝতে পারি যে হাউ দ্য ফার্ম ইজ সলভেন্ট অর সলভেন্সি কতটুকু রয়েছে, সেটা আমরা অ্যানালাইসিস করতে পারি এই লিকুইডিটি রেশিও দিয়ে। লিকুইডিটি রেশিওর মধ্যে 3টি রেশিও রয়েছে। তারপরে রয়েছে লং টার্ম সলভেন্সি আর ফাইন্যান্সিয়াল লিভারেজ। এই ফাইন্যান্সিয়াল লিভারেজ রেশিওর মধ্যে অনেকগুলি রেশিও রয়েছে। তো এগুলি ডিটেইলসে তো আগে আপনাদের পড়া আছে, জাস্ট হেডিং গুলি আমরা আলাপ করছি। অ্যাসেট ইউটিলাইজেশন আর টার্নওভার রেশিও, এর মধ্যে বিভিন্ন টার্নওভার রেশিও রয়েছে, ইনভেন্টরি টার্নওভার, ডে সেলস আউটস্ট্যান্ডিং। দেন প্রফিটেবিলিটি রেশিও, এটি অনেক বেশি ইউজ করা হয়, কারণ প্রফিট মার্জিন, রিটার্ন অন ইকুইটি, রিটার্ন অন অ্যাসেট, এগুলি একটি ফার্মের প্রফিটেবিলিটি মেজার করার জন্য খুবই জরুরি। এন্ড ফাইনালি দ্য মার্কেট ভ্যালু রেশিও, এখানে প্রাইস আর্নিং রেশিও, মার্কেট টু বুক ভ্যালু রেশিও, এগুলি মেজার করা হয়। ওকে, তো এই যে ডুপন্ট আইডেন্টিটিটা কি, এটি একটু আমরা দেখব। ডুপন্ট মূলত একটি কোম্পানির নাম, ইউএস বেসড কোম্পানি। এই কোম্পানি একটি অ্যানালাইসিস করেছে, সেই অ্যানালাইসিসের নাম অনুযায়ী পরবর্তীতে এটা কর্পোরেট ফাইন্যান্সে বা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিসে এটির নাম হয়েছে ডুপন্ট অ্যানালাইসিস। ইউ গট দি পয়েন্ট, বা Yes, sir. ডুপন্ট আইডেন্টিটি। এবং তারা কি অ্যানালাইসিসটা করেছিল? আমরা একটি রেশিও জানি, সেটি হলো রিটার্ন অন ইকুইটি, ROE। এর ফর্মুলাটা কি বলেন তো? নেট ROE, ইনকাম ডিভাইডেড বাই টোটাল লিকুইডিটি। নেট ইনকাম ডিভাইডেড বাই টোটাল টোটাল লিকুইডিটি। এটি তো সবার জানা, তাই না? জি স্যার। জি স্যার। ওকে, ফাইন। এখন এখানে তো দেখতে পাচ্ছেন সবাই? স্যার দেখতে পাচ্ছি স্পষ্ট। আচ্ছা, রিটার্ন অন ইকুইটি ইকুয়াল টু নেট ইনকাম বাই টোটাল ইকুইটি, এটাই লেখা আছে। তারপরের লাইনে দেখেন, রিটার্ন অন ইকুইটি, এই নেট ইনকাম বাই টোটাল ইকুইটিকে আমরা যদি অ্যাসেট ইনটু অ্যাসেট দিয়ে মাল্টিপ্লাই করি, দেখেছেন জি দেখতেছি স্যার। উপরে এবং নিচে, ডেনোমিনেটর নিউমারেটর, মানে উপরে নিচে যদি সেম জিনিস দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে তো কোনো চেঞ্জ আসে না, একই জিনিস, তাই না? তো এটা করলে আমরা যদি একটু এই যে সাইড চেঞ্জ করি, পরের লাইনে দেখেন নেট ইনকাম, এর নিচে ছিল ইকুইটি, ইকুইটির বদলে রাইট হ্যান্ড সাইড থেকে অ্যাসেটকে নিয়ে আসলাম, জি স্যার। আর ইকুইটিকে ওইদিকে দিয়ে দিলাম। তাহলে এটি ঘটনা একই, কিন্তু ঘটনা আগেরটাই স্যার, নেট ইনকাম হ্যাঁ। ডিভাইডেড বাই টোটাল লিকুইডিটি। হ্যাঁ, এগুলোই আছে, কিন্তু আমরা একটু এদিক সেদিক করলাম। জি স্যার। এদিক সেদিক করাতে আমাদের রেশিওটা একটু নাম চেঞ্জ হয়ে গেল। এখন কি হলো? নেট ইনকাম বাই অ্যাসেট। এটি কি, এইটা এই রেশিওটার নাম কি? নেট ইনকাম ডিভাইডেড বাই ROA অ্যাসেট, স্যার। ROA। গুড, রিটার্ন অন ইকুইটি, জি, রিটার্ন অন অ্যাসেট। রিটার্ন অন অ্যাসেট। আরেকটি হলো অ্যাসেট বাই টোটাল টোটাল লিকুইডিটি। ইকুইটি। তাহলে এই যে দুইটা রেশিও পেলাম না আমরা নতুন? জি স্যার। আচ্ছা, কিন্তু এই দুইটা রেশিও মিলে আমাদের কি হলো? এই যে পরের যেটি, এটিকে এক কথায় বলা হয় ইকুইটি মাল্টিপ্লায়ার।
তো এখানে দেখেন ROE ইকুয়াল টু লেখা হয়েছে ROA। ROA কেন লিখলাম? ওই যে নেট ইনকাম বাই রিটার্ন অন অ্যাসেট, টোটাল নেট ইনকাম ডিভাইডেড বাই টোটাল অ্যাসেট। টোটাল অ্যাসেট, ওটার বদলে লিখলাম ROA। আরেকটি কি ছিল? ROE, অ্যাসেট বাই টোটাল সেট বাই সেট টোটালিতে স্যার টোটাল ইকুইটি। এই এই যে রেশিওটি, এটির নাম হলো ইকুইটি মাল্টিপ্লায়ার। ইকুইটি, এর জন্য ওইটার বদলে লিখলাম আমরা EM বা ইকুইটি মাল্টিপ্লায়ার। ইকুইটি মাল্টিপ্লায়ার বলতে কি বোঝায়, এটা আবার সামনে ব্র্যাকেটে দিয়ে দিয়েছে 1 প্লাস ডেট ইকুইটি রেশিও। 1 প্লাস ডেট ইকুইটি রেশিওকে বলা হয় ইকুইটি মাল্টিপ্লায়ার। এখন প্রশ্ন হলো, আমরা তো ROE ইকুয়াল টু নেট ইনকাম বাই টোটাল ইকুইটি জানি, তো এত কিছু আমাদের এই করার দরকারটা কি? এটি মূলত অ্যানালাইসিসের পার্ট, যে রিটার্ন অন ইকুইটি ইকুয়াল টু যদি আমরা বলি নেট ইনকাম বাই টোটাল ইকুইটি, এই দুইটা যদি বলি, তাহলে সেক্ষেত্রে কোম্পানি অ্যানালাইসিসের ক্ষেত্রে সে চিন্তা করবে যে রিটার্ন অন ইকুইটি বাড়লো কি কমলো, যেহেতু এই রিটার্ন অন ইকুইটি আমাদের ইনকাম এবং ইকুইটির উপর ডিপেন্ড করে, দুইটা ফ্যাক্টর, নেট ইনকামের উপর ডিপেন্ড করে এন্ড ইকুইটির উপর ডিপেন্ড করে, দুইটা ফ্যাক্টরের উপর। তাহলে কোম্পানির রিটার্ন অন ইকুইটি কমে গেল, তাহলে কোম্পানি এবার অ্যানালাইসিস করার ক্ষেত্রে সে ফোকাস দিবে তাহলে আমাদের নেট ইনকামে কি সমস্যা হলো, নেট ইনকাম কমে গেল কিনা দেখতে হবে, অথবা ইকুইটির পরিমাণ বাড়লো কিনা, সে বা ক্যাপিটালের পরিমাণ কি হলো, সেইখানে ফোকাস দিবে। কিন্তু সব সময় নেট ইনকাম বাড়া কমার কারণেই যে রিটার্ন অন ইকুইটি বাড়ে কমে তা নয়, সেটা বোঝানোর জন্যই এই ডুপন কোম্পানি এই অ্যানালাইসিসটি করেছে, আর সেটি হলো ROA ইনটু ইকুইটি মাল্টিপ্লায়ার। তাহলে এবার আপনি দেখেন ROE ডিপেন্ড করে রিটার্ন অন অ্যাসেটের উপরও এবং ইকুইটি মাল্টিপ্লায়ারের উপরেও। এখন তো আমরা বলবো না দুইটা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, এখন বলবো রিটার্ন অন ইকুইটি ডিপেন্ড করে আমাদের ROA এর উপর, আমাদের ডেট ইকুইটি রেশিওর উপর। ফ্যাক্টর বেড়ে গেল না? জি স্যার। তাহলে কোম্পানির রিটার্ন অন ইকুইটি যদি ফল করে কোনো ইয়ারে, দেখা গেল আচ্ছা এবছর কোম্পানির রিটার্ন অন ইকুইটি ফল করলো, মানে কি? মানে পার শেয়ার যে আর্নিং এগুলি কমে যাবে নিশ্চয়ই। তো এটা কেন হলো? তখন তারা দেখবে যে আচ্ছা তাহলে আমাদের ইনকাম কমে গেছে। যদি আমরা ওই ফ্যাক্টর, ওই দুইটা ফ্যাক্টর চিন্তা করি, আচ্ছা ইনকাম কমে গেল কেন, তাহলে কোম্পানির কোথায় কি সমস্যা আছে, আমাদের কি সেলস কমে গেল কিনা এগুলি তারা দেখবে, আমাদের এক্সপেন্ডিচার বা খরচ বেড়ে গেল কিনা এখানে তারা দেখবে। কিন্তু রিটার্ন অন অ্যাসেট কিন্তু তারা ফোকাস করবে না যদি ওই দুইটা ফ্যাক্টর চিন্তা করে। আর এখন রিটার্ন অন অ্যাসেটও ফোকাস করবে এবং দেখবে তার ক্যাপিটাল স্ট্রাকচারে কোনো সমস্যা আছে কিনা, মানে ডেট ইকুইটি রেশিওতে কোনো সমস্যা হলো কিনা, এই জায়গাটি কিন্তু এখন ফোকাস করবে, যেহেতু এই ডুপন্ট অ্যানালাইসিসের মাধ্যমে আমরা এটি পেলাম। তাহলে ডেট ইকুইটি রেশিও মানে কি? তার ক্যাপিটাল স্ট্রাকচার, তার মানে তার ইকুইটির পরিমাণ কত, তার ডেটের পরিমাণ কত, এই জায়গাগুলিও সে ফোকাস করবে। কারণ এখানে যদি কোনো গরমিল থাকে, এখানে কম বেশি থাকে, তার ইম্প্যাক্ট হিসেবেও কোম্পানির রিটার্ন অন ইকুইটি এর উপরে ইম্প্যাক্ট করতে পারে। তো এই জন্যই আমরা দেখলাম যে ডুপন আইডেন্টিটির কারণে আমরা এই বিষয়টি পরিষ্কার যে শুধুমাত্র এই ইনকাম, নেট ইনকাম এন্ড ইকুইটির উপরেই রিটার্ন অন ইকুইটি ডিপেন্ড করে না, দেয়ার আর ডিফারেন্ট আদার ফ্যাক্টরস। ওকে, এতটুকু বুঝছেন? জি স্যার। এবং সেই ফ্যাক্টরগুলি আমরা এখন এতটুকু জানলাম যে ROA এন্ড ইকুইটি মাল্টিপ্লায়ার এর উপরেও এটা ডিপেন্ড করে। তারপরে আরো একটু ডিটেইলসে যাই, এর নিচে দেখেন RO ইকুয়াল টু কি লেখা এখানে, ROE জি ROE ইকুয়াল টু কি লেখা দেখতে পাচ্ছেন? নেট জি ইনকাম, স্যার দেখতে পাচ্ছি। মানে উপরে লেখা আছে সেলস বাই সেলস, নেট ইনকাম বাই অ্যাসেট, এটা আছে একটা। আচ্ছা, তার মানে আমরা আগে নেট ইনকাম সেলস বাদ দেই, পরের পরটুকু খেয়াল করেন, নেট ইনকাম বাই অ্যাসেট ইনটু অ্যাসেট বাই টোটাল ইকুইটি, এইটুকু তো আগে শিখে আসছি, জি 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 স্যার তাই না? জি স্যার আচ্ছা, এর সাথে আবার নতুন করে অ্যাড হলো সেলস বাই সেলস। জি স্যার এইটা আমরা করাতে ওই একই কাহিনী, যেহেতু উপরে নিচে নিউমারেটর ডিনোমিনেটর সেম। তাহলে এইটা করে আমাদের আবার রেশিওটার মধ্যে একটু পরের লাইনে দেখেন চেঞ্জটা কি করলাম। নেট ইনকামের সাথে এবার সেলস নিয়ে আসলাম, মানে সেলসটা অ্যাসেটের বদলে এখানে চেঞ্জ করে দিলাম, আর সেলস এর নিচে অ্যাসেট নিয়ে আসলাম, শুধু একটু সাইড চেঞ্জ করে দিলাম। তাহলে এবারে আমাদের তিনটা কম্পোনেন্ট দাঁড়ালো এখানে, একটা হলো নেট ইনকাম বাই সেলস,
আর একটা হলো সেলস সেলস বাই বাই অ্যাসেট, অ্যাসেট, আর একটা হলো অ্যাসেট এটা টোটাল অ্যাসেট ইকুইটি, বাই টোটাল এটা ইকুইটি। আগেই ছিল। নেট ইনকাম বাই সেলস এই রেশিওটার নাম কি? নেট ইনকামকে যদি আমরা সেলস দিয়ে ডিভাইড করি এই রেশিওটার নাম কি? এই রেশিওটার নাম হলো প্রফিট মার্জিন। ইউ গট দি পয়েন্ট? এটার নাম প্রফিট হলো মার্জিন স্যার, প্রফিট মার্জিন। নেট প্রফিট মার্জিন, যেটা আমরা বলি। এই নেট প্রফিট মার্জিন বা প্রফিট মার্জিন এক কথায় পিএম, এটা একটি কম্পোনেন্ট পেলাম। আর মিডল কম্পোনেন্ট সেলস বাই অ্যাসেট। সেলস বাই অ্যাসেট এই রেশিওকে কি বলে? এই রেশিওটার নাম হলো টোটাল অ্যাসেট টার্নওভার, সেলস কে অ্যাসেট দিয়ে ডিভাইড করলে। এই রেশিওগুলি আমাদের ওই যে আগে লিস্ট দেখলাম ওখানে সবগুলি রেশিও ডিটেইলস আছে, ওগুলো তো আমরা ডিটেইলসে যাইনি যেহেতু আপনাদের জানা, তারপরে দরকার হলে ওখান থেকে দেখে নিতে পারবেন। জি স্যার, ইউ গট দি পয়েন্ট? জি স্যার, তাহলে সেলস বাই অ্যাসেট কে ডিভাইড করলে আমরা কোন রেশিও পাই? টোটাল অ্যাসেট টার্নওভার। টোটাল আর লাস্টের পার্ট তো আগেই আমাদের জানা, অ্যাসেট বাই টোটাল ইকুইটি কে বলে ইকুইটি মাল্টিপ্লায়ার। তাহলে তিনটি কম্পোনেন্ট আমরা কি কি পেলাম এবার বলেন? প্রফিট মার্জিন, টোটাল অ্যাসেট টার্নওভার এন্ড ইকুইটি মাল্টিপ্লায়ার। তাহলে এই তিনটা কম্পোনেন্টের উপর ডিপেন্ড করবে একটি কোম্পানির ROE বা রিটার্ন অন ইকুইটি। তাহলে কোম্পানি অ্যানালাইসিসে এবার ফাইন্যান্সিয়াল অ্যানালিস্টরা শুধু ওই দুইটা ফ্যাক্টরকে চিন্তা করবে না, মানে নেট ইনকাম আর ইকুইটি এইটাই চিন্তা করবে না। সে এবার দেখবে যে কোম্পানির রিটার্ন অন ইকুইটি কমে গেল অথবা বেড়ে গেল, কারণ কি, কোন কোন জায়গাতে এর ইমপ্যাক্ট রয়েছে, সে প্রফিট মার্জিন দেখবে, সে টোটাল অ্যাসেট টার্নওভার দেখবে, সে ইকুইটি মাল্টিপ্লায়ার দেখবে। এই তিনটি ফ্যাক্টরকে অ্যানালাইসিস করে সে ফাইন্ড আউট করবে যে কোম্পানির রিটার্ন অন ইকুইটি কমে গেল কেন। তার মানে কোম্পানির হতে পারে যে প্রফিট কমেনি, প্রফিট বেড়েছে। তাহলে প্রফিট যদি বাড়ে তাহলে রিটার্ন অন ইকুইটি কেন কমলো? তার মানে দেয়ার আর সার্টেনলি আদার্স প্রবলেমস। সেই আদার প্রবলেম কোথায় সেটি ফাইন্ড আউট করে হয়তো পাওয়া যাবে যে টোটাল অ্যাসেট টার্নওভারের মধ্যে কোনো চেঞ্জ, ইকুইটি মাল্টিপ্লায়ারের মধ্যে কোনো চেঞ্জ, এবং সেই সমস্যাগুলি ফাইন্ড আউট করে কোম্পানি তখন ইফেক্টিভলি ডিসিশন নিতে পারবে। আর যদি সে ওই দুইটা ফ্যাক্টরের মধ্যেই থাকতো, তার মানে আমরা প্রথম যে রেশিওটা জানি ROE ইকুয়াল টু নেট ইনকাম বাই টোটাল ইকুইটি, যদি শুধু এইটাকেই ফোকাস করতো তাহলে কিন্তু কোম্পানির অ্যানালাইসিসে তার যে মেইন প্রবলেমটা সেটা কিন্তু ফাইন্ড আউট করা যেত না বা ডিফিকাল্ট হয়ে যেত। যে কোম্পানির ইনকাম বেড়েছে কিন্তু তার ROE কমে গেছে, সমস্যাটা কি খুঁজেই পাচ্ছে না কোম্পানি। তো অ্যানালাইসিস ইনকাম তো বাড়তেছে, ইকুইটি ঠিক আছে, তাহলে কেন ROE কমে যাচ্ছে? তো এই কারণে সে এখন এটা তার জন্য অ্যানালাইসিস করা সুবিধা হবে যখন সে জানলো ROE এর তিনটি কম্পোনেন্ট রয়েছে, সেটি হলো প্রফিট মার্জিন, টোটাল অ্যাসেট টার্নওভার আর ইকুইটি মাল্টিপ্লায়ার। এই অ্যানালাইসিসটা শিখিয়েছে মূলত ডুপন্ট কোম্পানি, তারা নিজেদের অ্যানালাইসিসটি এভাবে করেছিল এবং করে যখন দেখেছে যে হ্যাঁ এভাবে ইফেক্টিভ ডিসিশন নেওয়া যায় এবং এই অ্যানালাইসিসটি অনেক বেশি কাজে দেয় কোম্পানির ফার্দার ডেভেলপমেন্টের জন্য, এবং এর পরবর্তীতে এটি থিওরিটিক্যাল পার্ট হিসেবে কর্পোরেট ফাইন্যান্সে অ্যাড হয়, যে এটি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিসে আমাদের অনেক বেশি সুবিধা দেবে, উপকার করে। ইউ গট দি পয়েন্ট? জি স্যার। তো এই ডুপন্ট আইডেন্টিটির মাধ্যমে আমরা কোম্পানির অ্যানালাইসিস করতে পারি। তো এখন নিচে একটি এক্সাম্পল দেখেন, যে কোম্পানির প্রফিট মার্জিন যদি আমরা জানি, টোটাল অ্যাসেট টার্নওভার জানি, ইকুইটি মাল্টিপ্লায়ার জানি, এই তিনটি জানলে ROE কত এটা আমরা সহজেই বের করতে পারি। যদিও আমরা নেট ইনকাম কত, টোটাল ইকুইটি কত এটা জানি না, কিন্তু আমরা ROE বের করতে পারি। কিন্তু এর আগে যে আমরা রেশিও অ্যানালাইসিস শিখেছিলাম, ওখানে যদি আপনাকে বলা হতো ROE বের করেন, তাহলে আপনি দুইটা জিনিস জানতে চাইতেন, কি কি? যে নেট ইনকাম কত, ডিভাইডেড বাই টোটাল ইকুইটি। নেট ইনকাম কত আর টোটাল ইকুইটি কত। ইকুইটি কত? তাহলে এখন আমরা জানলাম এই দুইটা জিনিস না জেনেও আমরা ROE বের করতে পারি, কিন্তু সেক্ষেত্রে অন্য কিছু জানতে হয়। সেটা কি? সেটা হলো প্রফিট মার্জিনটা আমার জানতে হবে, মানে কোম্পানির প্রফিট মার্জিন কত, টোটাল অ্যাসেট টার্নওভার কত এবং ইকুইটি মাল্টিপ্লায়ার কত। আর ইকুইটি মাল্টিপ্লায়ার আবার যদি সরাসরি জানা না থাকে, সেক্ষেত্রে আমরা 1+ ডেট ইকুইটি রেশিও, এটা জানলে আমরা এই সবগুলি বিষয় জানতে পারি। ইজ ইট ক্লিয়ার? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে আমরা এবার ডুপন্ট আইডেন্টিটি এটা
যদি আমরা ডিফাইন করি, তিনটি বিষয় আছে এর মধ্যে দেখেন। The DuPont identity tells us that ROE is affected by three things. ROE কয়টি জিনিস দিয়ে বা কয়টি ফ্যাক্টর দিয়ে এফেক্টেড হয়? তিনটি। আমরা ফর্মুলার মধ্যে অলরেডি শিখেছি। ইনকাম, সেলস, অ্যাসেট, ইকুইটি। হ্যাঁ, এখন এই যে প্রফিট মার্জিন, ওই প্রফিট মার্জিন ফর্মুলার মধ্যে প্রফিট মার্জিন, টোটাল জি, স্যার। অ্যাসেট টার্নওভার আর ইকুইটি মাল্টিপ্লায়ার, এটা ফর্মুলার মধ্যে শিখেছি। আমরা এই তিনটাকেই এবার 1 2 3 পয়েন্ট দিয়ে ডিটেইলস লেখা আছে দেখেন। অপারেটিং এফিশিয়েন্সি, তার মানে এটা ইন্ডিকেট করে কোম্পানির প্রফিট মার্জিন কেমন। কোম্পানির অপারেটিং এফিশিয়েন্সি যদি ভালো হয় তাহলে প্রফিট ম্যাক্সিমাইজ হবে, তাহলে এই ফার্স্ট পয়েন্টে এটা দেখা হয়। সেকেন্ডলি টোটাল অ্যাসেট টার্নওভার কে কি বলা হচ্ছে? অ্যাসেট ইউজ এফিশিয়েন্সি। কোম্পানির হিউজ অ্যাসেট রয়েছে, ফিক্সড অ্যাসেট অ্যাসেট হোক, ইউটিলাইজেশন। কারেন্ট অ্যাসেট হোক, কারেন্ট অ্যাসেট হোক বা ফিক্সড অ্যাসেট হোক, এই অ্যাসেট তো কোম্পানির থাকলেই কোম্পানি ভালো পজিশনে থাকবে তা নয়। এই অ্যাসেটের ইউটিলাইজেশন দরকার, সেই ইউটিলাইজেশন হচ্ছে কিনা সেটা দেখা জরুরি। ব্যাংকের কাছে অলস আইডল ফান্ড পড়ে আছে কোটি কোটি টাকা, তাতে কোনো লাভ হবে? এটার ইনভেস্টমেন্ট দরকার, সেখান থেকে রিটার্ন দরকার, দেন সেটাকে আমরা বলবো অ্যাসেট ইউজ এফিশিয়েন্সি। আর যদি আইডল ফান্ড পড়ে থাকে তার মানে তাদের লিকুইডিটির ইউজ হচ্ছে না, বা অ্যাসেট পড়ে থাকে, ম্যানুফ্যাকচারিং ফার্মের ইনভেন্টরি অ্যাসেট এগুলি পড়ে আছে কিন্তু দে ক্যানট ইউটিলাইজ দ্য অ্যাসেট, সেক্ষেত্রে তাদের অ্যাসেট ইউজ এফিশিয়েন্সি ভালো না। তো এটা আমরা বুঝতে পারবো অ্যাসেট টার্নওভার, টোটাল অ্যাসেট টার্নওভার দিয়ে। এন্ড থার্ডলি ফাইন্যান্সিয়াল লিভারেজ। ফাইন্যান্সিয়াল লিভারেজ আমরা কি দিয়ে বুঝবো? ইকুইটি মাল্টিপ্লায়ার। মানে ক্যাপিটাল স্ট্রাকচারের মধ্যে ডেট পোরশন কত এবং তার ইকুইটি পোরশন কত। এন্ড ফাইন্যান্সিয়াল লিভারেজ বলতে কি বোঝায়? ইউজ অফ ডেট ইন ক্যাপিটাল স্ট্রাকচার। ক্যাপিটাল স্ট্রাকচারের মধ্যে যদি ডেট থাকে তাকেই বলা হয় লিভারেজ। তো এখন এই ডেট যদি না থাকে তাকে বলে আনলিভার্ড ফার্ম, আর যদি ডেট থাকে সেই ফার্মকে বলা হয় লিভার্ড ফার্ম। মনে থাকবে, যেই ফার্মের ডেট আছে মানে লোন আছে তাকে কি বলে? লিভার্ড ফার্ম। যেই ফার্মের লোন নাই মানে পুরোটাই ক্যাপিটাল এই ইকুইটি বা শেয়ার, অল ইকুইটি ফার্মকে কি বলে? আনলিভার্ড ফার্ম। যার ডেট আছে ক্যাপিটাল স্ট্রাকচারের মধ্যে, মানে যে কোম্পানি লোন নিয়ে চলে, লোনের সাথে শেয়ারও আছে, এই কোম্পানিকে কি বলে? লিভার। আর যার শুধুই অল ইকুইটি তাকে বলে আনলিভার। আনলিভার্ড। ফাইন। তাহলে ফাইন্যান্সিয়াল লিভারেজ বলতে আমরা এখানে কোম্পানির এটাও দেখবো যে তাদের ডেট, ইকুইটি, ম্যানেজমেন্ট বা পারফরমেন্স কেমন। তো এই তিনটি বিষয় ডুপন্ট আইডেন্টিটি অ্যানালাইসিস বা আমাদেরকে শেখায়। এই তিনটি বিষয়ের উপরে বেস করে আমরা কোম্পানির ROE বের করতে পারি, কারণ ROE একটি ইম্পর্টেন্ট ফ্যাক্টরস টু ফাইন্ড আউট দ্য কোম্পানির প্রফিটেবিলিটি। কারণ প্রফিটেবিলিটি রেশিওর মধ্যে আমরা অনেকগুলি রেশিও জানি, এর মধ্যে ROE, ROA এগুলি ইম্পর্টেন্ট রেশিও। এগুলি দেখে বুঝতে পারি যে কোম্পানির পারফরমেন্স কেমন। ইউ গট দি পয়েন্ট? ROE যদি কমে যায় কোম্পানির পারফরমেন্স ভালো না খারাপ? ফ্যাক্টরের উপরে। জি, ROE কমে যাওয়া কি কোম্পানির জন্য ভালো না খারাপ? খারাপ খারাপ স্যার। জি, খারাপ। কোম্পানিতে ক্যাপিটাল স্ট্রাকচারের মধ্যে যদি লোনের পরিমাণ বেশি হয়, ডেটের পরিমাণ, মানে লোন বা ডেট তো একই কথা, ডেটের পরিমাণ বেশি হয়, ইকুইটির পরিমাণ কম হয়, সেই কোম্পানির অবস্থা ভালো হবে না খারাপ হবে? লোনের আরেকটু- পরিমাণ বেশি হলে আরেকটু- লোনের পরিমাণ বেশি হলে খারাপ খারাপ আরেকটু হবে। ক্লিয়ার করি, এখন 50-50 আছে, জি। কোম্পানি লোন নিল 60% আর 40% শেয়ার, এখন কি ভালো হলো না খারাপ হলো? স্যার খারাপ হবে স্যার। খারাপ হলো স্যার। কোন পয়েন্ট অফ ভিউ থেকে? লোনের পরিমাণ বেশি হলে তো খারাপ স্যার। লোন দিলে স্যার ইন্টারেস্ট দিতে হবে। কিন্তু আর সে যদি, শেয়ারের সেখান থেকে উপরে স্যার- শেয়ারের উপরে ডিভিডেন্ড দিতে হয় না? জি স্যার, শেয়ারের উপর ডিভিডেন্ড দিতে হবে। লস হলে স্যার শেয়ার হলে তো লস বিয়ার করে স্যার, কিন্তু ডেট নিলে তো স্যার শুধু ইন্টারেস্ট নিবে তারা। দিতেই হবে। জি স্যার। লোন নিয়ে যদি সে বিজনেস করতে পারে, বিজনেস থেকে যদি আর্ন করতে পারে, তাহলে খারাপ না স্যার। তাহলে এটা কিন্তু সরাসরি আমরা এইভাবে আনসারটা দিতে পারি না যে খারাপ অথবা ভালো।
ভালো। কারণ যদি এরকম হয় আপনি বেশি লোন নিয়েছেন, এই বেশি লোন নেওয়াতে আপনার আরওই বেড়ে গেছে, তাহলে কি আপনি খারাপ বলবেন? না না স্যার। স্যার। তাহলে তো খারাপ বলা যাবে না। তার মানে শুধু যে ডেটের পরিমাণ বেড়ে গেলেই বা কমে গেলেই খারাপ কোম্পানির তা না পারফরমেন্স স্যার। ভালো খারাপ হলো সেটা না। কারণ কোম্পানি চিন্তা করে তার যে ইকুইটির পরিমাণ কমিয়ে বাইরে থেকে লোন নিয়ে কিভাবে তার পারফরমেন্স বাড়ানো যায়, ওটা কোম্পানি সবসময় চিন্তা করে। কারণ এর অনেক সুবিধাও আছে। সুবিধাটা কি? যে আপনি তো লোন নিলে আপনার ইন্টারেস্ট দিতে হচ্ছে এখন কত 9%, জি স্যার। জি 9%, আর ডিভিডেন্ড তো আপনি 9% দিয়ে পারবেন না, আরো বেশি দিতে হবে, 10% দিতে হবে স্যার, তাই না? 10%। তাহলে কোনটা কস্ট এফেক্টিভ হবে, লোন নেওয়া না শেয়ার নেওয়া? লোন নেওয়া স্যার। লোন নেওয়া কোম্পানির ওই পয়েন্ট অফ ভিউ থেকে। যদিও তার ডিফল্ট রিস্ক বেড়ে যায়, এটা আরেকটি দিক। জি স্যার। যত বেশি লোন তত তার তত risk ডিফল্ট বেশি। রিস্ক বেড়ে risk যায়। বেশি। হ্যাঁ, এটি আরেকটি দিক। কিন্তু কোম্পানি যদি এটাকে ম্যানেজ করতে পারে ওয়েল, তাহলে সেটা আবার ভালো। কারণ এটা আলটিমেটলি তার আরওই কে এনহ্যান্স করে, ইনক্রিজ করায়, বাড়ায়। সমস্যা হলে স্যার আরেকটা রাস্তা আছে, ডেট রিস্ট্রাকচারিং। জি, আজকে যেটা আলাপ করলাম, জি স্যার। জি, সেটা তো আসলে মানে রিস্ট্রাকচারিং যে খুব ভালো নজির তা না। এটা জি কোম্পানির স্যার। রেস্কিউ, প্রবলেমে যে কোম্পানি থাকে কোম্পানির তারই রেস্কিউ, ডেট রিস্ট্রাকচারিং হয় স্যার। কোম্পানির রেস্কিউ প্ল্যানের অংশ আর কি। জি স্যার। ডেট রেস্কিউ প্ল্যান, কিন্তু ক্যাপিটাল রিস্ট্রাকচারিংটা কিন্তু আবার রেস্কিউ প্ল্যান না, ওটা কোম্পানির ভালোর জন্য করে অনেক সময়। ভালোর জন্য। জি, এটা হলো ক্যাপিটাল রিস্ট্রাকচারিং, যে আমরা জি স্যার। ডেটের পরিমাণ বাড়ালাম, ইকুইটির পরিমাণ কমালাম। কমিয়ে কিভাবে? ফর এক্সাম্পল আমরা বললাম যে আচ্ছা এখন 50-50 আছে, তার মানে আমাদের 100 কোটি টাকা শেয়ার আর 100 কোটি টাকা লোন। তা আমরা কি করলাম? আমরা আরো 100 কোটি টাকা লোন নিলাম। লোন নিয়ে এখান থেকে কি করলাম? ওই 100 কোটি টাকা শেয়ার হোল্ডারদের, ওদেরকে 50 কোটি টাকা দিয়ে দিলাম ক্যাশ ডিভিডেন্ড। ওরা তো মহা খুশি। আর ওদের ইকুইটি এবারে কমে গেল, কারণ ফেরত দিয়ে দিলাম। আচ্ছা, তাহলে আমার কোম্পানির এদিকে লোনের পরিমাণ বেড়ে গেল আর শেয়ারের পরিমাণ কমে গেল। তাহলে এটা একটা রিস্ট্রাকচারিং। এতে সুবিধা অসুবিধা এটা ক্যালকুলেট করে দেখতে হবে যে কতটুকু সুবিধা কতটুকু অসুবিধা। এটা রিস্ট্রাকচারিং এর আগে আরওই কত ছিল আর রিস্ট্রাকচারিং এর পরে কোম্পানির আরওই কত হতে পারে, সেটা যদি ক্যালকুলেট করে দেখা হয় যে আরওই বেড়ে গেছে, তাহলে আমরা বলবো যে রিস্ট্রাকচারিং ভালো। এটা আমরা পরবর্তী চ্যাপ্টারে ডিটেইলস জানবো। আজকে শুধু এই রিস্ট্রাকচারিংটা কি এবং কখন এটা করা হয় এতটুকু জানলাম। এবং অ্যানালাইসিসের মধ্যে আমরা ডুপন্টটাকে হাইলাইট করলাম। আপনারা এটা বাসায় লিখবেন, এই ডুপন্ট আর ওই ইকুয়াল টু এটা দেখে দেখে লিখবেন। লিখলে ডুপন্টের যে ফাইনাল যে ফর্মুলাটা, আর ওই ইকুয়াল টু প্রফিট মার্জিন ইনটু অ্যাসেট টোটাল অ্যাসেট টার্নওভার ইনটু ইকুইটি মাল্টিপ্লায়ার, এটা কয়েকবার দেখে দেখে লিখবেন, তাহলে এটা মনে থাকবে। আর ওই ফর্মুলা তো আমরা আগে থেকেই জানি, ওটাও লিখবেন। ওখান থেকে কিভাবে অ্যাসেট বাই অ্যাসেট করে আসলো, কিভাবে আবার সেলস বাই সেলস করে ফাইনাল ফর্মুলাটা আসলো, এটা দেখে দেখে একবার লিখবেন। ক্লাস হলে তো আমরা বোর্ড থাকলে লিখে দেখাতাম, এখানে তো আমরা শো করলাম বইয়ে, তারপরে সবাই দেখেছেন। আর নিজে নিজে এটা একবার দেখে লিখবেন, তাহলে মনে থাকবে। আর রেশিও অ্যানালাইসিসের মধ্যে ওগুলি বাকিগুলি তো আমরা নামগুলি হেডিংগুলি একটু আলাপ করেছি। আর ডিটেইলসে আপনারা ওগুলি দেখবেন, ওই যে একটি পেজের মধ্যে সবগুলি রেশিও দেয়া আছে ওখানে। তো সবগুলি রেশিও আপনারা জানবেন, ওখান থেকে পড়বেন। তো কোন রেশিও কোন কাজে ইউজ হয় সেগুলি জানবেন। এবং অনেকের তো জানাই আছে, দুই একটা বিষয় একটু আলাপ করি, যেমনি কারেন্ট রেশিও বা কুইক রেশিও কি জন্য ইউজ করা হয়, কি অ্যানালাইসিস করার জন্য বা কোম্পানির কোন পারফরমেন্সটি জানার জন্য আমরা কারেন্ট রেশিও কুইক রেশিও আমরা বের করি, বলেন তো? লিকুইডিটি জানার জন্য স্যার। লিকুইডিটি পজিশন বা লিকুইডিটি পারফরমেন্স জানার জন্য আমরা এই রেশিওগুলি বের করি। তো অন্তত আপনারা এই সবগুলি রেশিও সম্পর্কে এই আইডিয়াটা রাখবেন যে কোন রেশিও দিয়ে আমরা কি বের করি। তো টোটাল অ্যাসেট টার্নওভার বা এই যে আরওএ অথবা আরওই, এই যে রেশিওগুলি, এগুলি দিয়ে আমরা কোম্পানির কি জিনিস জানতে পারি?
কি স্যার বলছেন? স্যার আবার একটু বলবেন? ROA, ROE, আর প্রফিট মার্জিন, গ্রস প্রফিট, নেট প্রফিট। এটি দিয়ে আমরা কোম্পানির প্রফিটেবিলিটি জানতে পারি। প্রফিটেবিলিটি মিন্স হাউ মাচ দ্য কোম্পানি ক্যান মেক প্রফিট, কি পরিমাণ সে প্রফিট করতে পারে, তার সেই অ্যাবিলিটি, তার মানে সেলস এন্ড প্রফিট এর সাথে যেহেতু একটি সম্পর্ক রয়েছে, তো এটি দিয়ে আমরা এটা মেজার করতে পারি যে কোম্পানির প্রফিটেবিলিটি কেমন। কারণ প্রফিটেবিলিটি মনে করেন 15%, এ দিয়ে আমরা একটি বড় কোম্পানি বা ছোট কোম্পানি এই পার্সেন্টেজ জানলে আমরা কম্পেয়ার করতে পারি কার প্রফিটেবিলিটি কেমন। তারপরে আমাদের আরো অনেক রেশিও আছে, ওগুলি সম্পর্কে এরকমের জাস্ট এতটুকু শিখবেন যেগুলি আমরা বললাম যে কোন রেশিও দিয়ে আমরা কোম্পানির কি জানতে পারি। ওকে, মার্কেট ভ্যালু এন্ড বুক ভ্যালু দিয়ে আমরা কি জানতে পারি? এগুলি কোথায় পাবেন যেগুলি আলাপ করছি? সবগুলি রেশিও একটি পেজে দেখেন, এই যে এখানে পেজ নাম্বার 57 পেয়েছেন? জি স্যার। এখানে পাবেন সবগুলি, এগুলি শিখবেন যে লিকুইডিটি রেশিও, মানে কোন রেশিও গুলি দিয়ে লিকুইডিটি মেজার করা হয়, তারপরে ডেট ইকুইটি রেশিও দিয়ে ফাইন্যান্সিয়াল লিভারেজ এগুলি মেজার করা হয়, প্রফিটেবিলিটি আলাপ করেছি, মার্কেট ভ্যালু রেশিও যেটি লাস্টে জিজ্ঞেস করলাম, মার্কেট ভ্যালু মেজার করা হয়, অ্যাসেট ইউটিলাইজেশন মানে কোম্পানি তার অ্যাসেট প্রপারলি ইউটিলাইজ করতে পারলো কিনা, এটি কোন রেশিও দিয়ে বের করা হয়? বুঝলি? দেখি বলেন। টার্নওভার রেশিও, জি, ইনভেন্টরি টার্নওভার। স্যার অ্যাসেট টার্নওভার রেশিও। টার্নওভার অনেকগুলি আছে, এক কথায় টার্নওভার রেশিও বা ইনভেন্টরি টার্নওভার, তারপরে সেলস টার্নওভার বা রিসিভেবল টার্নওভার, এই যে টার্নওভার গুলি রয়েছে, তো এগুলি দিয়ে মানে বছরে কতবার টার্নওভার বলতে কতবার হয়, যত বেশি হয় ততই ভালো। তো এটা আমরা এভাবে এখান থেকে মেইন বিষয়গুলি জানবেন। ওকে, ওকে স্যার। আচ্ছা, আর আরেকটি বিষয় হোমওয়ার্ক দিব, পড়বেন এটি এবং সেটি দিয়েই শেষ করব, কারণ আজকে একটি 9টায় ভার্সিটির একটি মিটিং আছে, এই জন্য 9টার মধ্যেই শেষ করব। জি স্যার। তো ওইটি হোমওয়ার্ক থাকবে আপনাদের, সেটি হলো স্যার আমাদের অ্যাসাইনমেন্ট 10 মার্কের অ্যাসাইনমেন্ট স্যার আমাদের তো কোনটা? স্যার হোমওয়ার্কটা দিয়ে দিবেন নাকি 10 মার্কের অ্যাসাইনমেন্ট স্যার? না, এটা হোমওয়ার্ক বলতে এটি পড়বেন আর কি বাসায়। করব তো না? এটা আগামী ক্লাসে আলাপ করব এবং জিজ্ঞেস করব, সেটা হলো প্রবলেমস উইথ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস, এই যে বের করেছি যেটা দেখেন, জি স্যার। প্রবলেমস উইথ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস। অ্যানালাইসিস, এইটি বাসায় পড়বেন যে স্টেটমেন্ট অ্যানালাইসিসের কি কি প্রবলেম রয়েছে। তো এখানে অনেকগুলি প্যারা আছে, প্যারার মধ্যে ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি অনেকগুলি প্রবলেম বলা আছে। আপনাদের কাজ হলো সেগুলি পয়েন্ট আউট করা, আন্ডারলাইন করেন বা খাতায় লিখেন এবং সেগুলি পয়েন্ট আউট করে বলবেন যে ইকুইটি প্রবলেম পেয়েছি বা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস করতে গেলে এই প্রবলেমগুলি একজন অ্যানালিস্ট ফেস করে, সেগুলি কি কি সেগুলি পয়েন্ট আউট করবেন, 2টা 3টা অন্তত বলতে হবে। এখানে আছে, এই পুরো প্যারাটা পড়লে আপনারা পাবেন। এইটি থাকলো, আর কিছু টুকটাক ক্যালকুলেশন আছে, ওইটি আমরা আগামী ক্লাসে করব। ওই যে ডুপন্ট যে ফর্মুলাটা শিখলাম তার কিছু ক্যালকুলেশন বা ম্যাথমেটিক্যাল পার্ট, আমরা তো আর অনেক বড় বড় ম্যাথ করব না, ছোট কিছু ক্যালকুলেশন যেগুলি সহজে করা যায়, মুখে মুখে করা যায়, ওরকমের দু একটা ক্যালকুলেশন আমরা এই চ্যাপ্টারের শেষের দিকে প্রবলেমস আছে সেখান থেকে আগামী ক্লাসে সলভ করব ইনশাআল্লাহ। ওকে, আগামী ক্লাস বলতে আমাদের অ্যাজ ইউজুয়াল ওই যে স্যাটারডে
জি স্যার জি স্যার আগামী ক্লাসে আচ্ছা। তো স্যার শেষ ক্লাস, এরপরে তো স্যার পরীক্ষা স্যার। 8টা বাজে স্যার। পরীক্ষা ইনশাআল্লাহ। হ্যাঁ স্যাটারডে, আর আজকে তো 8টা বাজে। গত স্যাটারডেটা আজকে নিলাম। জি স্যার জি স্যার। তো কারো আজকে যতটুকু আলাপ করলাম এ নিয়ে কোনো কোশ্চেন বা কমেন্টস থাকলে বা শেয়ারিং থাকলে কিছু বলেন। No. স্যার আমার স্যার বইয়ের লিংকটা একটু দিলে ভালো হতো স্যার, গ্রুপের মধ্যে একটু শেয়ার করলে আমরা বই বইয়ের পাইতেছি না। লিংক তো আমার কাছে তো পিডিএফ বই আছে, লিংকটা তো পিডিএফ ফাইলটা কি স্যার দেওয়া যায় না গ্রুপে? পিডিএফ তো এটা তো অনেক বড়, এটা কি দিলে যাবে? তো গুগল ড্রাইভে দিতে পারেন। গুগল ড্রাইভ দিয়ে দিতে হবে। আমি যদি এখানে চ্যাট বক্সে দেই ফাইল যাবে কি? যাবে না স্যার? চ্যাট বক্স ফাইলে আসবে না, অনেক বড় ফাইল তো স্যার, এটা আসবে। সেটাই, আর জিমেইলে দিয়ে দিলেও হবে, সবাই শেয়ার করে নেবে স্যার। ওটা জি, তাহলে আসবে না। মেইলে আপলোড হবে না, ওটা পেলে যাবে না, গুগল ড্রাইভ করে। মেইলে আপলোড হবে না, এটা পরে তো। স্যার লিংক হলো এটা- আচ্ছা স্যার, আমি আমার কাছে আছে, আমি দিয়ে দেবো না স্যার। ও আচ্ছা, জি তাহলে জি তো ভাই, ভালোই দিয়ে হলো। দেব। কার কাছে আছে ভাই? ভাই আপনার নাম কি ভাই? আচ্ছা নাম পরে বলবো না, আমি দিয়ে দেবো না। সমস্যা নাই। শরীফ ভাইয়ের কাছে আছে। শরীফ ভাই ওকে শরীফ বলা ভাই একটু যাবে দিয়ে না। দেন ভাই, আমি গ্রুপে দিয়ে গ্রুপে আমি mail address এখানে দিয়ে দিন। এখানে তারপরে শেয়ার করে দিলাম, যায় কিনা দেখেন। আচ্ছা স্যার। ওকে আর গ্রুপে সবার মেল অ্যাড্রেস দিয়ে দিন, যার যার লাগবে আর কি, তাহলে আমি দিয়ে দেবো না সবাই। চ্যাট বক্সে শেয়ার করে দিছি, যদি যায় এখান Okay, থেকে পেয়ে যাবেন, জি স্যার। ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। ওকে স্যার। ওকে, জি স্যার। এটা এটা আপলোড হয়ে যাচ্ছে, এটা শেষ হলে আমি তারপরে অফ করে দেব ক্লাস। স্যার আমাদের কি অ্যাসাইনমেন্ট একটা দিবেন স্যার, ক্লাস 10 মার্কের না কিভাবে স্যার? এটা নেক্সট ক্লাসে বলবেন না স্যার। ঈদের পর Assignment, মিটার পরে দেই স্যার, অ্যাসাইনমেন্ট মিডের মিটার পরে স্যার সবাই নিবে না স্যার। না, ওই মিটার পরে যে স্যার, মিটার পরে। পরে দিব। পরে দেই স্যার। 10 মার্কের অ্যাসাইনমেন্ট যে ওটা, তারপর সমস্যা আছে, মিটার পরে।